নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দহনকাল, কলমে রিমিতা কর। রুষা ট্রলি ঠেলে একাই লিফটে উঠল। এবারে কারোর সাথে নিচে গেট পর্যন্ত যাওয়ার ইচ্ছেটুকু হলো না। অথচ এতদিন রুষা যখনই কলকাতায় এসেছে, বাবা অথবা দাদা তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে এবং যাওয়ার দিন পৌঁছেও দিয়েছে। ইদানিং মাকে এতটা সময় একা রেখে বাবা যেতে পারতো না বলে ঋষি রুষাকে এয়ারপোর্ট থেকে আনা নেওয়া করেছে। কত সময় ঋষিকে অফিস পর্যন্ত কামাই করতে হয়েছে, তবু সে যেত। নিজের কর্তব্য থেকে বিচ্যুত হবার ছেলে ঋষি নয়। আর যাওয়ার সময় রুষা দাদার প্রতি ব্যবহার দেখে বাড়ির সবাই হতবাক। দাদাকে প্রণাম করা তো দূরে থাক, একবার বলে পর্যন্ত গেল না। এসব দেখে হতাশায় সোফায় বসে পড়েছেন ছোট কাকা কাকিমা আর পৃথা। পাশের টুলে সুজাতা বসেছে। কেবল জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে ঋষি। জানলা দিয়ে মেন গেটটা দেখা যায়। রুষার সাদা গাড়ি বেরিয়ে যাওয়ার দেখার অপেক্ষায় সে রয়েছে। সকলের ভেতরটা দগ্ধ হচ্ছে, অথচ ঋষির সামনে কেউ এই প্রসঙ্গে মুখ খুলতে পারছে না। বাড়ির ভেতরটা মুহূর্তে যেন থমথমে হয়ে উঠেছে। ঋষির জন্য অব্যক্ত কান্না সুজাতার গলার কাছে দলা পাকাচ্ছে। ঋষির মুখের দিকে তাকালেই তার দু চোখে অজান্তে জলে পড়ে যাচ্ছে। বড় ভালোবাসে সে ঋষিকে। সবচেয়ে বড় কথা, ঋষি কাচের মতো স্বচ্ছ, ভেতরটা সুজাতা পরিষ্কার দেখতে পায়। কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর ঋষি ধীর পায়ে পাশের ঘরে চলে গেল। পৃথার ভেতরের উৎকণ্ঠার পারদ চড়ছে। তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তার মাথায় আসছে না। রুষা তো দিব্যি সব দায়িত্ব দাদার ঘাড়ে ফেলে দিয়ে তেজ দেখিয়ে চলে গেল। ঋষির সাথে তাকে এখন অনেক আলোচনায় বসতে হবে। অথচ পৃথার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, 8টা বাজতে যায়। বাড়িতে বাচ্চারা একা রয়েছে, আর দেরি করার ঠিক হবে না। পৃথা উঠতে যাবে, ছোট্ট কাকিমা পৃথার হাত তোলেন। পৃথা, একবার ঋষির কাছে যাও। ওকে কিভাবে রুষা অপমান করলো দেখলে তো? এটা কেউ প্রাপ্য ছিল? ভেতরে ভেতরে ঋষি কিন্তু একেবারে ভেঙে পড়েছে। পৃথা কাকিমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়ালো। সব বুঝতে পারছি কাকিমা, কিন্তু আমাকে এবার যে যেতে হবে। বাচ্চারা বাড়িতে অনেকক্ষণ একা আছে। তুমি বরং কাল ছেলে মেয়েকে নিয়ে এখানে চলে এসো। বাড়িতে ফাঁকাই হয়ে গেল। ঋষির এখন তোমাকে দরকার। পৃথা কি যেন ভাবলো, তারপর উঠে পড়ল। সোজা ঘরের দিকে গেল। ঘরে গিয়ে দেখলো ঋষি নেই। একটু অবাক হয়ে ব্যালকনিতে গিয়ে পৃথা দেখলো অন্ধকারে ঋষি বাবা আরাম কেদারায় মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রয়েছে। পৃথা নিঃশব্দে এগিয়ে গিয়ে স্বামীর কপালে হাত রাখল। ঘুমিয়ে পড়লে নাকি? না, বলো। আমাকে এবার যেতে হবে। 8টা বেজে গেছে, ওরা বাড়িতে একা রয়েছে। ঋষি ব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। সত্যি? তাই তো, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। একদম নয়, আমি অটো ধরে নেব, তুমি রেস্ট নাও। শুধু একটা কথা আমাকে বলো, রুষার তোমার উপর এত রাগ হলো কেন? তুমি কি বলেছো ওকে? ঋষির ভেতর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পৃথার কাছে হাত রাখলো। তোমার সাথে আমার অনেক কথা আছে পৃথা, কথা দাও আমাকে ভুল বুঝবে না। কিন্তু এখন এসব কথা হবে না। কাল ওরা স্কুলে চলে গেলে এখানে চলে এসো। মা যদি একটু ভালো থাকে তবে দুপুরে আমি বাড়ি থাকবো, তখন কথা হবে। পৃথা আর চোখে হাতের ঘড়িতে চোখ রাখলো। দেখলো সত্যিই এখন তার কথা বলার সময় নেই। তাই পৃথা ঋষির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, কাল আসবো, এখন বেরিয়ে পড়ি। চলো, আমি যাচ্ছি। অটো না পেলে কিন্তু গাড়ি করে দিয়ে আসবো। ঋষি পৃথাকে নিয়ে বেরিয়ে নিচে মেন গেটের সামনে দাঁড়ালো। মিনিট 10 পর খালি অটো এলে পৃথা তাতে উঠে পড়ল। ফেরার সময় ঋষির সাথে আবাসনের 2-1 জনের কথা হলো। সবাই ঋষির মায়ের শরীর নিয়ে চিন্তিত। বাবা চলে যাওয়ার পরেই ঋষির মায়ের হসপিটালে ভর্তি নিয়ে সকলের মধ্যে একটা চাপা টেনশন রয়েছে। এর মধ্যে বোন চলে গেল শুনে কয়েকজন একটু অবাক হলো। মায়ের সিরিয়াস অবস্থায় কী করে মেয়ে চলে গেল তারা ভেবে পেল না। ঋষি অবশ্য তাদের বুঝিয়ে বলেছে যে ছেলের জন্য রুষাকে চলে যেতে হলো। রাতে ঋষির ঘুম হলো না। অনেকগুলো অনুভূতি একসাথে মিলে মিশিয়ে তাকে অস্থির করে তুলল। এক তো মায়ের অসুস্থতার সংকটজনক পরিস্থিতিতে আসন্ন বিপদের হিমশীতল অনুভূতি, অন্যদিকে একা হয়ে যাওয়ার শূন্যতা তাকে যন্ত্রণা দিতে থাকলো। বাবা চলে গেছে, মা যাওয়ার পথে, এবং একমাত্র বোন সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে গেল। জীবন থেকে পরপর একান্ত নিজের মানুষগুলো তাকে একা রেখে চলে যাচ্ছে। এর সাথে আরও একটা চিন্তা ঋষির মাথায় ঘুরপাক খাচ্ছে, পৃথার সহযোগিতা না পেলে সে কিভাবে মাকে নিজের বাড়িতে রাখবে।
পৃথা সারাদিন বাড়িতে থাকবে, তাই আয়া থাকলেও মায়ের তদারকি তাকেই করতে হবে। কিন্তু পৃথা কি এত বড় দায়িত্ব নিতে রাজি হবে? জোর করে কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া ঋষির স্বভাব বিরুদ্ধ। সে জানে পৃথা চায় না তাদের ফ্ল্যাটে মা আসুক। তাছাড়া ছেলে মেয়েদেরও পড়াশোনায় হয়তো সত্যি অসুবিধা হতে পারে, কিন্তু সে তো নিরুপায়। অসুস্থ মাকে কোথায় রাখবে? নানা রকম দুশ্চিন্তায় ঋষির জীবনেও আরও একটা বিনিদ্র রাত কেটে গেল। ঋষি সকালে উঠে মায়ের খবর জানতে হসপিটালে ফোন করেছে। জেনেছে মা একই রকমই আছে, আইসিইউতে আচ্ছন্ন অবস্থায়। ডাক্তারের সাথে ঋষির কথা বলার প্রয়োজন ছিল, কিন্তু ডাক্তার আজ হসপিটালে আসবেন না। তাই ঋষি আজ আর সকালে হসপিটালে গেল না। গিয়ে লাভ নেই, আইসিইউতে কেবলমাত্র বিকেলে দেখা করতে দেয়। এক থালা ফল কেটে সুজাতা ঋষির হাতে ধরায়। তার পাশে বসে একটু ইতস্তত করে বলল, ঋষি, আমি কি একবার শেখর মানে রুষার বরকে ফোন করব? আমাকে নাম্বারটা দিবি? ঋষি অবাক হয়ে তাকিয়ে বলল, কেন? না, শেখরকে বলতাম। কি বলতে? না মানে বলতাম রুষা শুধু শুধু তোর সাথে এমন ব্যবহার করলো। বলতাম রুষাকে আমরা কেউ চলে যেতে বলিনি, ও নিজের ইচ্ছায় গেছে। তাতে কী লাভ? বুঝতে পারছিস না? রুষা অনেক কিছু তোর সম্পর্কে ওকে বলতে পারে। শেখর তোকে ভুল বুঝবে। তাই ভাবছিলাম রুষা বাড়ি পৌঁছানোর আগে যদি সত্যিটা ওকে জানানো যেত। না, ছেড়ে দাও। নিজের মন যখন দাদাকে ভুল বোঝে, তখন বাইরের কে কী ভাবলো তাতে কিছু এসে যায় কি? রুষা তো পরিষ্কার বলে দিল আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। যাকে ঋষি, তুই মন খারাপ করিস না, ঠিক আছে? কাউকে কিছু বলার দরকার নেই। ভগবান আছেন, তার উপর বিচারের ভার ছেড়ে দে। পৃথা আজ আসবে তো? হ্যাঁ, আসবে। আচ্ছা পিপি, শোনো, তুমি আত্মীয় স্বজনদের একটা লিস্ট করে রেখো। ফোন করে নিমন্ত্রণ সেরে ফেলতে হবে। সুজাতা একটু চুপ করে গেল। তারপর খানিক ইতস্তত করে বলল, এখনই বলবি নাকি মায়ের শরীরটা একটু দেখে নিয়ে ফোন করবি? আমার মনে হয় বেশি কাউকে বলার দরকার নেই। সবাই বুঝবে মা অসুস্থ। বেশি লোকজন হলে সামলাতে পারবি না। কিন্তু বাবার কাজ তো একবারই হবে, তাই না? বাবার দীর্ঘ জীবনে কত মানুষ জড়িয়েছিল, তাদের না বললে খারাপ দেখাবে। এই ধরো গ্রামের মানুষরা যাদের সাথে বাবার ছোটবেলা কেটেছে, তারপর ধরো বাবার কর্মজীবনে বন্ধুরা, দিল্লির প্রতিবেশীরা, মায়ের আত্মীয়রা, আমার আর রুষার পরিচিতরা, আমার কলিগরা, পৃথার বাপের বাড়ি, রুষার শ্বশুর বাড়ি, তাছাড়া এই আবাসনের মানুষ, সবাইকেই বলতে হবে। কাকে বাদ দেবে বলো? সর্বনাশ, এ তো হাজারখানেক লোক হবে। তোর মাথা খারাপ হয়েছে? এতজনকে কেউ বলে? রুষার বন্ধুদের পর্যন্ত তুই বলবি? সুজাতার চোখ ছলছল করে উঠল। ঋষির দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, রুষা কি হারালো আজ বুঝল না। দেখিস একদিন ঠিক বুঝবে। এমন দাদা কটা বোন পায়। ঋষি মাথা নামিয়ে নেয়। কি যেন ভেবে বলল, আচ্ছা পিপি, তোমার কি মনে হয় রুষা কি সত্যি আর সম্পর্ক রাখবে না? নাকি এখন অভিমানে এসব বলে গেল? মায়ের খোঁজ খবরও কি নেবে না? আমি তো শুধু সেন্টারের লোকের দেখাশোনায় মাকে রাখতে চাইনি। ও কেন যে বুঝলো না? আমি কলকাতায় থাকতে মাকে অন্য কেউ দেখাশোনা করবে, এটা কি মানা যায়? তুমি বলো। সব বুঝতে পারছি রে, কিন্তু আফসোস হয় তোকে কেউ বুঝছিল না। আচ্ছা, একটা দরকারি কথা শোন। জানি এটা তোদের ব্যক্তিগত ব্যাপার, তবু জিজ্ঞেস করছি, পৃথার কি মেজ বৌদির তোদের ফ্ল্যাটে থাকার ব্যাপারে পূর্ণ সমর্থন আছে? কথা বলেছিস তো? আমার কিন্তু মনে হয় ওর একটু সমস্যা হবে। আসলে মানুষ মাত্রই তো অভ্যাসের দাস। আমরা যে যেমনভাবে থাকি সেটাই আমাদের অভ্যাস হয়ে যায়। অভ্যাস পাল্টাতে কষ্ট হয়। ঋষি কথার উত্তর দিল না, শুধু জানলার বাইরে তাকিয়ে কি যেন ভাবতে থাকে। যাই হোক, ঠিক 12টা নাগাদ পৃথা এলো। ঋষি তখন ঘরের স্টাডি টেবিলে ল্যাপটপ খুলে বসেছে। পিপি আর কাকিমার সাথে টুকিটাকি কথা বলে পৃথা ঘরে ঢুকলো। খাটের ওপর বসে বলল, কি কাজ করছো এত মন দিয়ে? না, ব্যাংক অ্যাকাউন্টগুলো চেক করছিলাম, টাকা পয়সা কোথায় কত আছে দেখছিলাম। পৃথা ঘাবড়ে গেল। বিস্ময়ের সাথে কোনো রকমে বলল, কেন, কি হবে? না, এমনি দেখছিলাম। আসলে মায়ের জন্য ঠিক কতটা খরচ হতে পারে বুঝতে পারছি না তো। মানে? এখন থেকে কি মায়ের চিকিৎসার যাবতীয় খরচ তুমি দেবে? ঋষি মনে মনে বিরক্ত হলো। পৃথা সব জেনেও না জানার ভান করছো কেন? আমি খরচ করব কেন? বাবা কি টাকা রেখে যায়নি? পেনশন না থাকলেও মোটা অঙ্কের ফিক্সড ডিপোজিট আছে। তাছাড়া মেডিক্লেম থেকেও কিছু পাওয়া যাবে। কিন্তু আমি ভাবছি মায়ের চিকিৎসা কত দূর করাবে। আইসিইউতে হু হু করে টাকা উঠছে, আর কতদিন মাকে ওখানে রাখবে কিছুই বুঝতে পারছি না। ভাবলাম ডাক্তারের সাথে কথা বলবো, কিন্তু আজ তিনি আসবেন না। আচ্ছা ধরো মায়ের সুস্থ হতে অনেকটা সময় লেগে গেল, বাবার রেখে যাওয়া টাকা তলানিতে ঠেকলো, কিন্তু তারপর বাড়িতে এলে আয়ার খরচ, ওষুধপত্র, সেসব কে দেবে?
ঋষি ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে অন্যমনস্ক হয়ে বলল, আমি দেবো। রুষার মতো অত কিছু না করতে পারি, আয়ার খরচ ওষুধপত্র তো আমাকে তখন দিতেই হবে। কেন দিতে হবে? তুমি কি মায়ের একমাত্র সন্তান? বাবা কি তোমাকে সব সম্পত্তি দিয়ে গেছেন? সম্পত্তি যখন ভাগ হবে তখন খরচ বা দায়িত্ব কেন ভাগ হবে না? ঋষি সত্যিই শারীরিক ও মানসিকভাবে খুব বিপর্যস্ত। তার এই মুহূর্তে টাকা পয়সার চুলচেরা ভাগ বাটোয়ারার কথা একদম ভালো লাগছে না। তাই সে ইচ্ছে করে প্রসঙ্গ বদলালো। পৃথা, শ্রাদ্ধের লোক, হিসেব, খাওয়ার মেনু কিছুই তো করা হয়নি। বিপিকে বলেছি তোমরা দুজনে একটু হিসেব করে বলো মোটামুটি কতজন হবে, আর একটা নিরামিষ মেনু ঠিক করো। সে আমি করে রাখবো, কিন্তু আসল কথাটা শোনা হলো না। রুষার সাথে তোমার নতুন করে কি হলো? ও তো বলেছিল মায়ের সব দায়িত্ব নেবে। তুমি তো কাল সকালে বলে এলে রুষার কথা মেনে নেবে। তাহলে তোমাদের মধ্যে কি হলো? কিছুই না। মায়ের শরীরের কথা ভেবে পড়ে আমি ঠিক করলাম মাকে আমার কাছে রাখবো। বাইরের লোকের হাতে মাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। কিন্তু রুষা সেন্টার ঠিক করে ফেলেছিল, ও চাইছিল মা এই বাড়িতে একা থাকবে। আমি রাজি হইনি। কেন রাজি হলে না? রুষা তো মায়ের সন্তান, সে কি মায়ের খারাপ চাইবে? তাছাড়া ও হয়তো আমাদেরও ভালো চেয়েছিল, হয়তো ভেবেছিল দাদা এতদিন অনেক করেছে, এবার একটু বিশ্রামের দরকার। হয়তো বা ভাইপো ভাইজির পড়াশোনার কথা ভেবেছিল। ঋষি চেয়ার ঘুরিয়ে পৃথার মুখোমুখি বসল। তার চোখে মুখে একটা বিস্ময় ফুটে উঠল। পৃথা, তুমি বলছো কথা? রুষা আমাদের জন্য এত কিছু ভাবার মেয়ে বলে তোমার মনে হয়? তুমি তো এতদিন ওকে অত্যন্ত স্বার্থপর মেয়ে মনে করতে, কিন্তু তুমি বলো ওর কী স্বার্থ ছিল? নিজের টাকায় ও এত কিছুর ব্যবস্থা তো করেছিল। তুমি ওকে ভুল বুঝলে, আর এই অভিমানেই তো ও তোমার সাথে সম্পর্ক তুলে দিয়ে চলে গেল। পৃথার কথাগুলো ঋষিকে নতুন করে ভাবায়। সে কি সত্যি রুষাকে ভুল বুঝল? কিন্তু সে রুষাকে যতটুকু চেনে, তার দৃঢ় বিশ্বাস রুষা মায়ের থেকে তাকে আলাদা করতে চেয়েছে। যাই হোক, এখন মায়ের যা পরিস্থিতি তাতে কোনোভাবেই এ বাড়িতে একা রাখা যেত না। সুতরাং ঋষির এই প্রসঙ্গে বেশি না ভেবে পৃথাকে আসল কথাটা বলল। পৃথা, কাজ মিটে গেলে মাকে কিন্তু আমাদের ফ্ল্যাটে নিয়ে যেতে হবে। ভেবেছিলাম পিকুর ঘরটা পুপের পড়াশোনার জন্য সাজিয়ে দেবো, কিন্তু তা মনে হয় এই মুহূর্তে হবে না। এখন এই হসপিটালের চিন্তা ভাবনার মধ্যে ওসব করতে ইচ্ছে করছে না। তাছাড়া তাড়াহুড়ো করলে কাঠের কাজ ভালো হয় না। ভাবছি পরে ধীরে সুস্থে করব। এখন একটু রেডিমেড স্টাডি টেবিল আলমারি কিনে কাজ চালিয়ে নিতে হবে। পৃথা একটা অদ্ভুত দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে আছে। ঋষির কেমন যেন একটা অস্বস্তি লাগলো। কথা থামিয়ে পৃথার দিকে তাকায়। কি হলো পৃথা, কি ভাবছো? আমি যা বলছি বুঝতে পারছো তো? পৃথা গম্ভীর মুখে মাথা নাড়ালো। বুঝতে পারছি, কিন্তু এই পুরো প্ল্যানিং তুমি একা একা কী করলে সেটাই বুঝতে পারছি না। সংসারটা দুজনের, ছেলে মেয়ে দুজনের। তাহলে সংসারে নতুন কে যুক্ত হবে অথবা ছেলে মেয়েকে কোন ঘরে থাকবে সব কিছুই কি তুমি সিদ্ধান্ত নেবে? রুষাকে না বলে দেওয়ার আগে কি আমার মতামত নিয়েছিলে? তোমার বোন অসুস্থ মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করে চলে গেলে তুমি আটকাতে পারলে না, অথচ আমার ওপর একটার পর একটা দাবি চাপিয়ে যাচ্ছ। আমি তোমাকে পরিষ্কার বলে দিলাম, এত অসুস্থ মানুষকে আমাদের ফ্ল্যাটে রাখা চলবে না। মা একটু সুস্থ থাকলে আমি না বলতাম না, কিন্তু এমন মানুষকে দিনের পরের দিন রাখলে পুপে পিকুর পড়াশোনার তো অসুবিধা হবে। এটা আমি মা হয়ে তো মেনে নিতে পারি না। ঋষি ফ্যাল ফ্যাল চোখে পৃথার মুখের দিকে তাকিয়ে থাকে। সে জানতো পৃথা সহজে হয়তো রাজি হবে না, কিন্তু এমন অকপটে যুক্তি সাজিয়ে না বলবে সে ভাবেনি। নতুন এক নিদারুণ সমস্যার মধ্যে ঋষি যেন অবগাহন করল। কোথায় রাখবে সে তার অসুস্থ মৃত্যু পথযাত্রী মাকে? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।